অফিস থেকে বাড়ি ফিরেই দেখলাম আমার স্ত্রী স্বরূপা সেই প্রিমিয়াম কোয়ালিটির দামি সোয়েটারটা পরেছে। লাল রঙের সোয়েটারটা গায়ে স্বরূপাকে ভারী সুন্দর লাগছে। 25 বছর পর এই প্রথম সে সোয়েটারটা পরল। স্বরূপাকে দেখে কার কথা যেন মনে পড়ে গেল হঠাৎ। এ কি, তুমি কখন এলে? এসো এসো। হ্যাঁ, তোমাকেই দেখছিলাম। দারুণ লাগছে তোমাকে এই সোয়েটারটায়। কতগুলো বছর কেটে গেল বলো? হ্যাঁ, 25 বছর 3 মাস 11 দিন, 9 সেপ্টেম্বর 1998। আমি অবাক হয়ে বললাম, বাবা, তোমার দেখছি কত মাস, কত দিন, তারিখ সব মনে আছে। স্বরূপা হঠাৎ যেন চমকে উঠে বলল, হ্যাঁ, না আমার মনে ছিল না, কেন জানি না হঠাৎ এই ডেটটা মাথায় এলো। যাও যাও, খাবার বাড়ো, খাবো। আর ছেলে ফিরেছে? না, ও আজকে আসবে না, বলল কি কাজ আছে, ওর বন্ধুর বাড়িতেই থেকে যাবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়ছি। বাথরুমে ঢুকলাম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, অবশ্য বিয়ের পরেই চাকরিটা পেয়েছি। স্বরূপাকে বিয়ে করেছি 20 বছর হলো। আমাদের একটা ছেলে আছে। স্বরূপা তার বাবার একমাত্র মেয়ে। আমি যে কোম্পানিতে চাকরি করি সেটা স্বরূপার বাবার নামেই। তার অবর্তমানে সমস্তটাই আমার। ফ্রেশ হয়ে বেরিয়ে খেতে বসলাম। আজ ডিনারে মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন কষা আর বাসমতি চালের ভাত। বেশ তৃপ্তি করেই খেলাম। স্বরূপা খাবার দিতে দিতে হঠাৎ গুনগুন করে একটা গান গাইতে আরম্ভ করল। আমার গলা দিয়ে যেন খাবার নামল না। আমি খাওয়া থামিয়ে অবাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। 20 বছরে এই প্রথম সে গুনগুন করে কোনো গান গাইছে। গুনগুন করে গান করে না এমন মানুষ হয়তো এই দুনিয়ায় বিরল, তবে স্বরূপা ব্যতিক্রম। ও সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া একজন মানুষ। গানের প্রসঙ্গ আসলেই ও চুপ হয়ে যায়। মুখ থেকে গান তো দূর, কোনো সুরও বেরোয় না। আর আজ ও হঠাৎ গুনগুন করে গান গাইছে। কি গান গাইছে ও? ভালো করে শুনতেই আমার বুকটা যেন কেঁপে উঠল। এই গানটা তো কার কথা যেন মনে পড়ে গেল। খাওয়া ছেড়ে উঠে পড়লাম। স্বরূপা ব্যস্ত হয়ে বলল, এ কি, খাবে না? না, খেতে ইচ্ছে করছে না। বলে বেসিন থেকে হাত মুখ ধুয়ে বেডরুমে গেলাম। কি এত চিন্তা করছো? আজকে কি অফিসে কিছু হয়েছে? আসার থেকে দেখছি তুমি কেমন যেন একটা বিহেভ করছো। কিছু হয়েছে? হ্যাঁ, কই কিছু না তো। স্বরূপা, তুমি সোয়েটারটা খুলে ফেলো। না না, থাক না। এই শীতে বেশ গরম দিচ্ছে সোয়েটারটা, বেশ ভালো। আর তাছাড়া এটা তো তোমার দেওয়া গিফট। আর কথা বাড়ালাম না। যেসব জিনিস আমার মাথায় ঘুরছে তা নিতান্তই অপ্রাসঙ্গিক। অফিসে কদিন যা প্রেশার চলছে, ক্লান্তিতেই এই সমস্ত উল্টোপাল্টা ভাবনা চিন্তা মাথায় নাড়া দিচ্ছে। ঘুমিয়ে পড়াই আপাতত বুদ্ধিমানের কাজ হবে। রাত তখন কত হবে ঠিক নেই। হঠাৎ একটা করুণ কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। গলার আওয়াজটা যেন ভীষণ চেনা। কার গলা এটা? ধরফর করে বিছানায় উঠে বসলাম। কই, কোনো শব্দ তো আসছে না। পাশ ফিরে স্বরূপাকে ডাকতে গিয়ে দেখলাম স্বরূপা বিছানায় নেই। কোথায় গেল? বাথরুমে? স্বরূপা, স্বরূপা, কোথায় গেলে? বিছানা থেকে নেমে
বাথরুমের দিকে এগোচ্ছি, এমন সময় স্বরূপা ডেকে উঠল। বিভাস! আওয়াজটা ছাদের দিক থেকে আসছে না? হ্যাঁ, তাই তো। দৌড়ে ছাদের ওপর গেলাম। ছাদে উঠে যা দেখলাম তাতে যেন আমার শির দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে স্বরূপা। না, দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, যেন ছাদের রেলিংয়ের ওপর অদৃশ্য কোনো একটা কিছু ধরে ঝুলে রয়েছে। স্বরূপা! বিদ্যুৎ প্রবাহে তীক্ষ্ণ জ্বলন্ত চোখে স্বরূপা তাকালো আমার দিকে। তারপর তার দেহটা যেন শূন্যে উঠে গেল। হাওয়াতে ভেসে রয়েছে স্বরূপা। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, আর সেই হাওয়াতেই স্বরূপার চুলগুলো অগোছালো বটের শিকড়ের মতো ভাসতে শুরু করলো। না না, এ কিছুতেই স্বরূপা হতে পারে না। স্বরূপা! সাথে সাথে জ্বলন্ত চোখে আমার দিকে তাকালো স্বরূপারূপী সেই প্রেত, যেন সেই চোখ দিয়েই ভস্ম করে দেবে এখনই আমাকে। আমার ততক্ষণে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রচণ্ড ভয়ে হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে এখনই। হঠাৎ কার কথা যেন মনে পড়ে গেল আমার। সেপ্টেম্বর 1998। এই ডেটটা কেন বলেছিল স্বরূপা? আমি স্বরূপাকে সোয়েটারটা গিফট করেছিলাম 10ই সেপ্টেম্বর, মানে তার পরের দিন। 10 সেপ্টেম্বর স্বরূপার বার্থডে গিফট হিসাবে এমন একটা এক্সপেন্সিভ সোয়েটার পেয়ে আনন্দে দিশেহারা হয়ে গিয়েছিল মেয়েটা। আর তাছাড়া সেই গুনগুন করে গান গাওয়ার ব্যাপারটা, সমস্ত কিছুই যেন খুব রহস্যময় মনে হচ্ছিল। তাহলে কি সে? আমি মাথা উঁচু করে সামনের দিকে তাকালাম। স্বরূপারূপী সেই প্রেত তখন আমার সামনে এসে দাঁড়িয়েছে। নিজের অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো একটা নাম, রাজশ্রী। চিনতে পেরেছিস তাহলে শয়তান? তুমি আমায় ক্ষমা করে দাও রাজশ্রী, আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? আগে ভেবে দেখ তুই ক্ষমার যোগ্য? মনে পড়ে সেই দিনটার কথা, 9 সেপ্টেম্বর 1998? হঠাৎ স্বরূপার শরীর থেকে বেরিয়ে এলো একটা প্রেত মূর্তি। তাকে চিনতে আমার কোনো অসুবিধা হলো না। স্বরূপা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। কি রে বল, মনে পড়ে সেই রাতের কথা নাকি মনে করাবো? রাজশ্রীর প্রেত মূর্তি নিচু হয়ে স্বরূপার কপালে হাত বুলালো। ধীরে ধীরে জ্ঞান ফিরল স্বরূপার। জ্ঞান হতেই চোখের সামনে এমন একটা বিভৎস মূর্তি দেখে আমাকে আঁকড়ে ধরল স্বরূপা। রাজশ্রী বলে উঠল, ভয় পেও না স্বরূপা, আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে তোমায় একটা গল্প শোনাবো, বলতে পারো সেই জন্যই আমি আজ অতৃপ্ত। শুনবে? স্বরূপা কেন জানি না বিশ্বাস করলো সেই প্রেতকে। ঘুরে দাঁড়ালো, তারপর বলল, গল্প? কি গল্প? আজ থেকে ঠিক 26 বছর আগে তোমার স্বামী মিস্টার বিভাস রায় আমায় খুন করে। আমি ওকে খুব ভালোবাসতাম। সেই ভালোবাসার সুযোগ নিয়ে দিনের পর দিন আমায় শুধু ব্যবহার করে গেছে এই শয়তান। আর আমি যেদিন বুঝতে পারলাম সেদিন আমি জানতে চাইলাম কি ভুল ছিল আমার, কি করেছিলাম আমি যে এত বড় শাস্তি দিলে আমায়। আমার কথার কোনো উত্তর ছিল না ওর কাছে, শুধু একটা কাজ বাকি ছিল, সেটাই করলো। প্রথমে আমার শরীর, তারপর আমাকে, দুটোই শেষ করে দিল এই শয়তান। এই যে এই সোয়েটারটা যেটা তুমি পরে রয়েছো, এটা আমারই। সেদিন আমার গা থেকে খুলে নিয়েছিল এটা, তারপর তোমায় দেয়। চুপ চুপ চুপ! আমি বিশ্বাস করি না এসব, আমি বিশ্বাস করি না। ও এমন হতেই পারে না, ও এমন নয়, কখনোই নয়। রাজশ্রী অবাক হয়ে তাকালো স্বরূপার দিকে। আর ঠিক তারপরেই তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তাও একটু পরীক্ষা করলাম। আসলেই বিভাস খুব ভালো একটা মানুষ। আমি ওকে খুব ভালোবাসতাম জানো, কিন্তু ও কখনো আমায় পাত্তা দেয়নি, শুধু তোমায় ভালোবাসে বলে। ভাগ্য করে পেয়েছো এমন একজনকে। আমি চলি, তোমরা ভালো থেকো, বিদায়।
হাওয়ায় মিলিয়ে গেল শরীরটা। স্বরূপা আমাকে বলল, কে ও? কিসব বাজে কথা বলছিল? তুমি কখনো এসব করতেই পারো না। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। আমি নির্বাক হয়ে শুধু শুনে গেলাম। কি বলবো বুঝতে পারলাম না। হঠাৎ আমার কানের কাছে কেউ যেন বলে গেল, আমি তোকে পুরোপুরি শেষ করে দিতাম, কিন্তু স্বরূপার চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি, বিশ্বাস দেখেছি, তোর প্রতি শ্রদ্ধা দেখেছি। ওকে কখনো কষ্ট দিবি না। যদি দিয়েছিস তাহলে সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। সুখে রাখিস ওকে।